আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল দিতমের। ঈদের আগে 10ই মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি করে ইউনিয়নের একটি করে ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। কার্ডধারী পরিবার পাবে মাসিক 2,500 টাকার সরকারি সহায়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় গুরুত্ব পাবে না। এদিকে দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। দেশের হতদরিদ্র, দরিদ্র ও স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের। ক্ষমতায় আসার পর এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠন করেন অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের সুপারিশে দেশের 14টি জেলা দিয়ে শুরু হচ্ছে কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডধারী পরিবারকে চাল, ডাল, লবণ সহ নিত্যপণ্য কিনতে দেওয়া হবে মাসিক 2,500 টাকা করে। 10 মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। প্রথম একটা ওয়ার্ড, তারপর একটি ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে। যে কতজন পাওয়ার উপযুক্ত ওই কতজনই পাবে। সরকারি এমন সহায়তা ঘিরে বরাবরই রাজনীতিকরণের অভিযোগ ওঠে। সেই বাস্তবতায় উপজেলা কার্ড বিতরণের নেতৃত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে প্রত্যেক ডোর টু ডোর স্টেপস অ্যাপ্রোচের মাধ্যমে। এর আগে বহুল আলোচিত চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রক্রিয়া নিয়ে অংশীজনদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার কাছে তুলে ধরা হয় চুক্তির বিষয়বস্তু। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। এছাড়াও বেশ কিছু অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকাল 9:15টায় অফিসে আসেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বার্থ রক্ষা হলে অন্তর্বর্তী সরকারের সময়ে জাপানের সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সহ প্রতিরক্ষা চুক্তি চলমান রাখার বিষয়ে আলোচনা হয়েছে। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাতের পরে রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব, মাতারবাড়ি প্রজেক্ট সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। এছাড়া প্রতিরক্ষা চুক্তি চলমান রাখার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা প্রতিরক্ষা চুক্তির বিষয়টি তুলে ধরেছি, এটা যেন সঠিকভাবে চলে সে বিষয়ে আলোচনা করেছি। জাপানে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে সহায়তা করার বিষয়ে কথা বলেছি আমরা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব, মাতারবাড়ি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে সরকারের বিভিন্ন অংশীজনের সাথে। দায়িত্বের শেষ সময়ে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই করেছিল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার। চুক্তিটি স্বার্থের ভিত্তিতে হলে চলমান থাকতে পারে, অন্যথায় পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই মিটিংয়ে ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে
উনি জাস্ট এটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস অ্যান্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কী রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কী নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এদিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার। বৈঠক শেষে জানান কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেবে ঢাকা। সার্কের যে কার্যক্রম চালু আছে এবং সেটাকে আরও কীভাবে গতিশীল করা যায় সেটি নিয়ে এখন বাংলাদেশ হয়তো ভাবছে এবং হয়তো বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে আলাপ করবে। সেক্ষেত্রে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি আমরা সবাই দেখব। এছাড়া সংযুক্ত আরব আমিরাত সহ মিশর ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১,২০২টি মামলা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে গত দুদিনে ২,২০৮টি মামলা প্রত্যাহার হলো। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, নতুন করে আরও কিছু রাজনৈতিক মামলা যুক্ত হলো এই প্রত্যাহার তালিকায়। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রত্যাহার আদেশের অপব্যবহার নিয়ে সতর্ক থাকবে সরকার। ৫ই আগস্টের পর হয়রানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলা হলে তা পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যাহার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি বলেন, সুবিধাবাদীরা এসব মামলা করেছে। এর আগে ১,০০৬টি মামলা প্রত্যাহার করা হয়েছিল। আমরা আজকেও ১২০২টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো সত্যিকারভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তার নির্ধারিত হবে সংসদে। এর আগে ৬ সিটির নতুন প্রশাসকরা তার কাছে যোগদানপত্র জমা দেন। প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তা সংস্কার সহ জনদুর্ভোগ নিরসনে দায়িত্ব গ্রহণের পরই তারা কাজ শুরু করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জমা দেবেন ৬ মাসের কর্মপরিকল্পনা। এর আগে মির্জা ফখরুল জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই। যেহেতু আপনার সরকারি কর্মকর্তার দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। লোকাল গভর্নমেন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকমতো রান করতে পারে না, আর জনগণের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটাই জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, আগামীতে দেশ নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছে। এনসিপির তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ সময় তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন পার করেছে এনসিপি, তাই স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয় সে বিষয়ে সজাগ থাকবে দল। বলেন, উপজেলা এবং সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। আমরা ঈদের পরই আমরা নতুন করে আমাদের এই যে স্থানীয় সরকার, যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, আমরা আমাদের সাংগঠনিক যে টিম, সেই টিম নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আমরা যাব এবং আমাদের এই নতুন করে নতুন উদ্যমে আমাদের এই কর্মযাত্রা শুরু হচ্ছে। এই যাত্রায় আপনাদের সাথে দেখা হবে। সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে হেনস্থার প্রতিবাদে রাজধানীর শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান তারা। এই ঘটনায় 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাত
সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদক বিরোধী অভিযান, চলে দৌড়ঝাঁপ, তর্ক বিতর্ক। সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? অভিযানের এক পর্যায়ে চড়াও হয় পুলিশ। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিক আহত হন বেধড়ক মারধরে। পেশাগত পরিচয় দেবার পরও পেটায় অতি উৎসাহী কয়েকজন। বাংলা নিউজের এক সাংবাদিককে হামলা করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী সাংবাদিক ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাদের মারধর করেছে পুলিশ। মাদক বিরোধী অভিযানের নামে যাকে তাকে আপনি লেবেলিং করতে পারেন না প্রমাণ ছাড়া। আমার কাছে প্রমাণ কিছু না পাওয়ার পরও, নিরপরাধী হওয়ার পরও আমার গায়ে হাত তোলা হয়েছে। শুধু আমার না, আমার সাথে এক বন্ধুকেও গায়ে হাত তোলা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেটাচ্ছিল। এটা ভিডিও করাই হচ্ছে আমার উপরে হামলা করার একমাত্র কারণ। এর বাইরে আমি আসলে কোনো ইন্টেনশন খুঁজে পাই না। পুলিশের এমন আচরণের প্রতিবাদ জানিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে মঙ্গলবার বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআনের শিক্ষার্থীরা যদি কেউ তার কালো হাত দেয় অন্যায়ভাবে, সে হাত কিভাবে ভেঙে দিতে হয় আমরা শিক্ষার্থীরা খুব ভালোভাবে সেটা জানি। আমরা দেখি যে শাহবাগ থানা থেকে যখন অভিযান বের হয়, তখন ডিসি মাসুদ সাহেব 10-12টা পেজ নিয়ে লাইভ করতে করতে তারপর অভিযানে যায়। এইটা মানে সাইরেন বাজিয়ে 14তে যাওয়ার মধ্যে একটা ব্যাপার। আপনার যদি আসলে নিয়ত থাকে আপনি মাদক ব্যবসায়ী ধরবেন, আপনি কি লাইভে দেখা যাবেন নাকি যে আপনি মাদক যাচ্ছেন? ওইখানে আমরা এডিসিকে জিজ্ঞেস করছিলাম যে এখানে যে আক্রমণ করছে, আক্রমণের নেতৃত্ব দেওয়ার লোকটার নাম বলেন। সেই ডিসি মাসুদের নাম নিতে পারছে না। তো যে ডিসি মাসুদ যে আক্রমণ করছে, অপরাধীর নাম যে নিতে পারছে না, সে কিসের তদন্ত করবে, কিসের ভরসা দিবে? লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দিয়ে অভিযানকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানায় পুলিশ। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ডিএমপির রমনা জোন। কালকে যেটা হয়েছিল যে উনি যেভাবে অত রাত্রে ওখানে ছিলেন, আসছিলেন কোত্থেকে, ওনার মানে অঙ্গভঙ্গি, অ্যাটিটিউডটা কিন্তু সেভাবে ছিল না, কথা কাটাকাটি করছিলেন যেভাবে। যাই হোক, তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ঘটনা ঘটে যায়। তো এটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি। অলরেডি যে 4 জন পুলিশ সদস্যটাকে আইডেন্টিফাইড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ওদের বিরুদ্ধে কিন্তু যে হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিতর্কিত কর্মকাণ্ড পরিহার করে পুলিশকে জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশেষজ্ঞ। মূলত যাদেরকে আইনের আওতায় আনতে হবে সেটি হচ্ছে এখানে মাদক বিক্রি করছে কে, কারা সাপ্লাই দিচ্ছে এবং এই মাদক বিক্রির পেছনের পৃষ্ঠপোষক কারা। এদের বিরুদ্ধে যদি পুলিশ অনেক বেশি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দমন করে, তাদের এই অবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে, তখন সাধারণ মানুষ সেই জায়গাতে তাদেরকে বাহবা দিবে অথবা ইতিবাচকভাবে গ্রহণ করবে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগ নেতাদের নাম আসায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষ্যতে উঠে আসে শেখ হাসিনার নির্দেশে হত্যার নীল নকশা করেন শেখ তাপস। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন 17 বছর ধরে মামলার ঘানি টানতে টানতে ক্লান্ত তারা, দ্রুতই নিষ্পত্তি চান। পিলখানা হত্যাকাণ্ডে 17 বছর পেরিয়ে গেলেও বিস্ফোরক আইনের মামলাটি এখনও ঝুলে আছে বিচারিক আদালতে। বিস্ফোরক আইনের মামলায় 850 জনকে আসামি করা হয়, যার অধিকাংশই একই ঘটনায় করা হত্যা মামলার আসামি। হত্যা মামলাটিও ঝুলে আছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে। মামলা থেকে জামিন পেতে বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যান আসামিরা। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের পর বিস্ফোরক মামলা থেকে ধাপে ধাপে জামিন পায় 300 জন আসামি। একই সঙ্গে চলতে থাকে মামলার সাক্ষ্য গ্রহণ। 1200 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে প্রায় 300 জনের। সেই সাক্ষ্য গ্রহণে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে দেয়া একাধিক সাক্ষী তাদের জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ডের নীল নকশা করেন শেখ ফজলে নূর তাপস। তাপসের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, মাহবুবারা গিনি সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম, তারপরে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ তাদের নাম এসেছে। কিছু আওয়ামী লীগ স্থানীয় নেতাদের নামও এসেছে। বিস্ফোরক মামলার বিষয়ে চিফ পাবলিক প্রসিকিউটর জানান, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকায় শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগ নেতাদের নাম আসায় তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। আমাদের কাছে যেসব তথ্য এসেছে এগুলোর ব্যাপারে আমরা আইনানুগভাবে যেটা অগ্রসর হওয়া যায় সেইটুকু আমরা বিবেচনায় রাখছি।
এদিকে আসামিপক্ষের আইনজীবী বলছেন 17 বছর ধরে মামলা লড়তে লড়তে ক্লান্ত তারা। মামলা দ্রুত নিষ্পত্তি করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিডিআরের এই ঘটনাটা কতটা পলিটিক্যাল এটা তদন্ত রিপোর্টের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার হয়েছে। এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা আসামি হন নাই। এদিকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করলেও বিএনপি সরকার জানিয়েছে পৃথক কমিশন করে পুনর্তদন্ত করা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রামে 1 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। মঙ্গলবার বেলা 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বারিয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। স্থানীয় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি জানান, ব্যবসায়িক কাজ শেষে কুমিল্লা থেকে ফিরছিলেন নুরুল আমিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে অন্য একটি গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক। পরে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়, এতে মুখ, মাথা এবং কোমরে আঘাত পান সংসদ সদস্য নুরুল আমিন। এরপর বারিয়ারঘাট পৌর সদরের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়া হয় তাকে। মশার উৎপাত কমাতে সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, মশা মারার ওষুধ কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার সিটি কর্পোরেশনের 2টি ডিপো পরিদর্শনে যাবেন তারা। এবারে এডিস মশা নিয়ন্ত্রণে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে সরকার। স্থানীয় সরকার, স্বাস্থ্য অধিদপ্তর এবং কীটতত্ত্ববিদদের নিয়ে মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। গত 1 সপ্তাহ ধরে সারা দেশেই বেড়েছে মশার উপদ্রব বলে জানানো হয়। মাদক সমস্যাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। এ সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, মাদক নির্মূলে পুলিশকে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাকেও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রয়োজনীয় উদ্যোগের কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমার যদি রক্তের ভাইও থাকে, তাকে যদি আইনের আওতায় যেতে না হয়, কারণ এই ড্রাগসটাকে যদি না শেষ করা হয় রূপস থেকে, তাহলে নতুন জেনারেশনের আপনার প্রতিটি বাসায় বাসায় আপনার ড্রাগসের সমস্যাটা দেখা দিচ্ছে। রাজধানীর পূর্বাঞ্চলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী 2 স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে সড়কের গলান এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জিন্দা এলাকা থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জের উলুখোলার দিকে যাচ্ছিলেন 3 বন্ধু। গলান এলাকায় পৌঁছালে গাজীপুর গ্রামে একটি মালবাহী ট্রাক ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। পরে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তারা। এই সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন নিহাত ও নোয়াইরিশ। আহত হয় মোটরসাইকেলের চালক আজিজুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরার সময় পাওয়া 50 রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার কাঁটা পুকুরিয়া মহল্লা থেকে গুলিগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়। পুলিশ জানায়, গত রোববার বিকেলে কাঁটা পুকুরিয়া মহল্লার জাহাঙ্গীর আলমের 2 ছেলে মুস্তাকিম এবং জাবের নাগর নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে নদীতে একটি নীল রঙের প্লাস্টিকের বাক্সের ভেতরে 50 রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল, পরিষ্কার করার ক্লিনিং রড এবং 2টি ব্রাশ পায়। পরে বিষয়টি পুলিশকে জানাই তাদের পরিবারের সদস্যরা। পরবর্তীতে পুলিশ গিয়ে সেগুলো থানায় নিয়ে যায়। দর্শক, এই ছিল আমাদের সব খবরের এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।